এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় জেলায় যাচ্ছে করোনা ভ্যাকসিন, দেওয়া শুরু 7 ফেব্রুয়ারি। ভাসানচরে গেল আরও প্রায় 2000 রোহিঙ্গা। তৃতীয় ধাপে কাল 63 পৌরসভায় ভোট। এবং বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, অ্যাঙ্গেল, চ্যানেল, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফলাফল। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাল সকাল 10:30টায় রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কয়েক ধাপে বাড়ানোর পর 30 জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। সে ছুটি এবার 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে যথারীতি অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাল এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন। করোনা টিকা প্রসঙ্গ। দেশের অনেক জেলাতেই প্রথম দফা করোনা টিকা পৌঁছে গেছে। সকালে ফরিদপুরে পৌঁছেছে 60,000 ভ্যাকসিন। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 9টি উপজেলায় ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানান ফরিদপুরের সিভিল সার্জন ডক্টর সিদ্দিকুর রহমান। কুষ্টিয়ায় সকালে 5 কার্টন টিকা পৌঁছায়। প্রতি কার্টনে 1200 করে ভায়াল থাকছে, যা থেকে 60,000 জনকে টিকা দেওয়া হবে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে টিকা দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। কিশোরগঞ্জে 96,600 ডোজ টিকা পৌঁছেছে। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। তবে কবে থেকে কিশোরগঞ্জে টিকা প্রয়োগ শুরু হবে তা এখনও ঠিক হয়নি। এছাড়া ইতোমধ্যেই মেহেরপুরে 12,000, জামালপুরে 72 এবং নাটোরে 48,000 ডোজ টিকা পাঠানো হয়েছে। দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। গত 9 মাসের মধ্যে মৃতের সংখ্যা সর্বনিম্ন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,094 জনে। নতুন করে সুস্থ হওয়ার চেয়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন বেশি। শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি সবশেষ এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল 8টা পর্যন্ত 454 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাতে দেশে করোনা ভাইরাসের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,34,407 জনে। আর স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 414 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ 4,78,960 জন। রোহিঙ্গা প্রসঙ্গ। তৃতীয় দফায় আরও 1,778 জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। গতকাল উখিয়া, টেকনাফের বিভিন্ন শিবির থেকে চট্টগ্রামে আনা হয় এদের। সেখান থেকে আজ নৌবাহিনীর ব্যবস্থাপনায় জাহাজ যোগে ভাসানচর নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে স্বেচ্ছায় যেতে আগ্রহী 3,000 রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 1,778 জন আজ ভাসানচর গেলেন। এর আগে গত 4 ডিসেম্বর প্রথম ধাপে 1,642 জন এবং 29 ডিসেম্বর দ্বিতীয় ধাপে 1,804 জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। আগামীকাল আরও 1300 জনকে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। তৃতীয় ধাপে 63 পৌরসভায় কাল নির্বাচনী লড়াই।
সব পৌরসভায় ভোট হবে ব্যালট পেপারে। একটানা চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনী এলাকাগুলোতে পর্যাপ্ত বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন সহ সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী লড়াইয়ে আওয়ামী লীগ, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। মেয়র পদে 229 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 755 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 2360 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা, তেমনি শঙ্কাও। নির্বাচনের একদিন আগেই মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের হলরুমে জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তিনি। এর আগে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটার ও নিজের শঙ্কার বিষয়টি তুলে ধরে সরকার দলে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের 24 ঘন্টার আলটিমেটাম দেন তিনি। সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী অলিউর রহমানের সাথে জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী ঢাকা সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা সইয়ের লক্ষ্যে দ্রুতই বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্র, বাণিজ্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবরা। শুক্রবার দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে এই 3 মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগেই এই 3 মন্ত্রণালয়ের আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে, যার মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে দুই দেশের অভিন্ন 6টি নদীর পানি বণ্টন নিয়ে চুক্তির খসড়া চূড়ান্ত হতে পারে। এছাড়া ভিসা পদ্ধতি সহজ করা, স্থলবন্দর সুবিধা বাড়ানো, শুল্ক নিয়ে বেশ কিছু নতুন সমঝোতা হতে পারে এই বৈঠকগুলোতে। দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলার বৈঠকে এই বিষয়গুলো ছাড়াও কোভিড মোকাবেলা, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তির যৌথ আয়োজন এবং নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কুয়েতে অর্থ ও মানব পাচারের মামলায় 4 বছর কারাদণ্ড হওয়ায় বাংলাদেশের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে সংসদ সদস্য পদ হারাতে হবে, কারণ তিনি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে সাজা পেয়েছেন। এখন নিয়ম অনুযায়ী কোনো সংসদ সদস্য কারাদণ্ডে দণ্ডিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী তা স্পিকারকে জানাতে হবে। বাংলাদেশের সংবিধানের 66-র 2 অনুচ্ছেদে বলা আছে, কেউ নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তি পাওয়ার পর 5 বছর অতিবাহিত না হলে তিনি আর সংসদ সদস্য হতে পারবেন না। বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালত বাংলাদেশের লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে মানব পাচার ও অর্থ পাচারের অপরাধে 4 বছরের কারাদণ্ড দিয়ে রায় দিয়েছেন। এখানে আমরা পত্রিকা মারফত যা দেখেছি তাতে যে এলিগেশনটা ওনার বিরুদ্ধে তা ক্লিয়ারলি নৈতিক স্খলনজনিত অপরাধের মধ্যে পড়ে, কারণ এটা নৈতিকতার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে। তবে যেহেতু এখানে ওনার শাস্তিটা হয়েছে কুয়েতে, আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন বা ডকুমেন্ট নেই কুয়েতের কোর্ট স্ট্রাকচার সম্বন্ধে, যে অলরেডি উনি ওই শাস্তির বিরুদ্ধে কোনো অ্যাপিল করেছেন কিনা, বা অ্যাপিল করলে কি ওনার শাস্তিটা অলরেডি স্টে হয়ে গিয়েছে কিনা। সুতরাং আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আমরা এই পার্টিকুলার ইনফরমেশনগুলো না পাবো। এখন প্রশ্ন হচ্ছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে বাংলাদেশের আদালতে দণ্ড পাওয়া বা বিদেশের কোনো আদালতে দণ্ড পাওয়ার সাথে বাংলাদেশের সংসদ সদস্য পদ থাকা না থাকার কোনো সম্পর্ক আছে কিনা। সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে সাজা হতে হবে। কেউ কেউ বিতর্ক সৃষ্টি করতে চান বাংলাদেশে সাজা হয়েছে কি কুয়েতে হয়েছে। দেখুন, এখানে সংবিধানে স্পষ্টভাবে বলা আছে ক্রিমিনাল অফেন্সের কারণে যদি সাজা হয়, অর্থাৎ সেখানে সাজাটা ঢাকায় হলো না দিল্লিতে হলো, এটি আলোচ্য বিষয় না। অর্থাৎ মরাল টার্পিচুরিটির কারণে, সে অপরাধের কারণে, ক্রিমিনাল অফেন্সের কারণে তার সাজা হয়েছে কিনা, এটি হলো মুখ্য বিষয়। অর্থাৎ সাজাটা হয়েছে, এই বিষয়টা যেহেতু সমস্ত জায়গায় মিডিয়ে এসে গেছে এবং এটি বাস্তব সত্য, অর্থাৎ সেক্ষেত্রে মাননীয় স্পিকার এখনই বিষয়টি নোটিশে নিয়ে এর সংসদ সদস্য পদ তার খারিজ করতে পারেন এবং তার যে সিট সেটাকে শূন্য ঘোষণা করতে পারেন। সংবিধানের 66-র খ অনুচ্ছেদ অনুসারে স্পিকারের অনুমতি ছাড়া কোনো সদস্য টানা 90 কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ শূন্য হবে। তবে করোনা মহামারীর মধ্যে যেহেতু খুব বেশি
বেশি দিন সংসদ বসেনি, তাই ওই 90 কার্যদিবসের নিয়মে পড়ার আগে আরও অনেক সময় পাচ্ছেন এমপি পাপুল। তবে পাপুলের সংসদ সদস্য পদ নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে বিষয়টিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে, কেননা সংবিধানের 66(4) অনুচ্ছেদেই এ বিষয়ে স্পষ্ট বলা আছে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। জন্মেছেন কুড়ে ঘরে, এখন থাকেন কানাডায় আলিশান বাড়িতে, হয়েছেন কোটি কোটি টাকার মালিক, যেন টাকার বাম্পার ফলন। বলছে সময়ের সব থেকে আলোচিত সমালোচিত পিকে হালদারের কথা। অভিযোগ আছে তার সব টাকাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেরে দেওয়া। পিকে হালদারের দরিদ্রতার প্রমাণ এখনও আছে জন্মস্থান পিরোজপুরে। শফিকুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাওহিদ সরব। প্রশান্ত কুমার বা পিকে হালদারের বিরুদ্ধে 10,000 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। পিপলস লিজিং এবং রিলায়েন্স নামের কাগজে সব প্রতিষ্ঠান করে মানুষের অর্থ আত্মসাৎ করে বিপুল সম্পদের পাহাড় গড়ে তোলেন তিনি। দুদকে তদন্ত শুরুর আভাস পেয়ে পালিয়ে কানাডা চলে যান পিকে হালদার। তার বাবা ললিত হালদার ছিলেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান বাজারের দর্জি। মা লীলাবতী হালদার ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দিঘিরজান গ্রামের এই কুঁড়ে ঘরে জন্ম তার। এখানেই বড় হয়েছেন, কলেজ পর্যন্ত লেখাপড়া করেছেন এই বাড়িতে থেকেই। পিকে হালদার, প্রাণেশ হালদার, টিটু হালদার। তার মা দিঘিরজান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি অবসর পাওয়ার পরে শুনতে পেলাম তিনি ভারতে চলে যান। আমরা পেপার এবং পত্রিকায় জানতে পারলাম তার দুর্নীতির সম্পূর্ণ খবরাখবর। বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে ছিলাম, সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে পাশ করেছেন পিকে হালদার ও তার ভাই প্রীতিশ কুমার হালদার। পরে করেছেন এমবিএও। 2008 সাল পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসিতে এমডি ছিলেন পিকে হালদার। মাত্র 10 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে 2009 সালে তিনি রিলায়েন্স ফিন্যান্সের এমডি হয়ে যান। এরপর 2015 সালে হয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি। মাঝে মধ্যেই পিরোজপুর যেতেন পিকে হালদার। এর ঘর অবশ্য, কিন্তু তার বাবা তার ছোট ছেলের নামে সব কিছু দিয়ে গেছে। আচ্ছা স্যার, ললিত হালদারের ছেলে, এই আমরা জানি পেপার পত্রিকায় যে কথাগুলো শুনছি এগুলাই সঠিক। পিরোজপুর প্রীতি ছিল পিকে হালদারের। তার সাথে সংশ্লিষ্টতার কারণে দুদক এ পর্যন্ত যাদেরই গ্রেফতার করেছে সবাই নিজ এলাকার। এদের মধ্যে রয়েছেন সুকুমার মৃধা ও তার মেয়ে অনন্দিতা মৃধা, আছেন পিকে হালদারের প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী অবন্তিকা বড়াল ও শঙ্খ ব্যাপারী। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীতে সড়কের তুলনায় মোটর সাইকেল চলে বেশি। এর ওপর ইচ্ছেমাফিক লেন পরিবর্তন, নিয়ন্ত্রণহীন গতি এবং অদক্ষ চালকের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে। বেড়েছে মৃত্যুর হারও। সাম্প্রতিক কটি মোটরসাইকেল দুর্ঘটনার পর উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের। এ নিয়ে অনুসন্ধান সাব্বির আহমেদের। সড়কে প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা। ভাগ্য ভালো থাকলে প্রাণে বেঁচে যাচ্ছেন চালক কিংবা আরোহী, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণহানির শোক। সড়কে মৃত্যুর মিছিলে সবচেয়ে বেশি প্রাণ যাচ্ছে মোটরসাইকেল চালকদের। পরিসংখ্যান এমনটাই বলছে। 2019 সালের চেয়ে 2020 সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে 15.89% এবং প্রাণহানি বেড়েছে 54.81%। যদিও করোনার কারণে 2020 সালে 2 মাসের বেশি সড়ক মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধই ছিল। বিআরটি এর তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা 31 লাখের বেশি, যা মোট যানবাহনের 68%। শুধু ঢাকাতেই নিবন্ধিত মোটরসাইকেল 8 লাখের মতো। এর বাইরে একটি বড় অংশের মোটরসাইকেল অনিবন্ধিত। রাইড শেয়ারিং বাইকেও বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনার জন্য কেবল মোটরসাইকেল চালক একা দায়ী নন, তবে সাবধানতাও প্রয়োজন মানছেন চালকরা। যখন ওভার স্পিডিং করে তারা তো বিপদে পড়তেছেই, আমাদের সহ একদম বিপদে ফেলা যাচ্ছে। এটা কোনো হেলমেটের মধ্যেই পড়ে না, হেলমেট হলো না, আমারটাই তো সেফটি না, আর ওটা কিভাবে সেফটি হবে? রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে 2020 সালে 4,735টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5,431 জন, আর এতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা 1,338টি, যাতে নিহত হয়েছেন 1,463 জন, যা নিহতের প্রায় 27% এবং মোটরসাইকেল দুর্ঘটনার হার 29.10%। প্রতিদিনই বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনার হার, কিন্তু কেন? আর এর
প্রতিকারই বা কি? বাইকের সংখ্যা বেশি, উশৃঙ্খল, নিয়ম মানার সংস্কৃতি কম, আবার দ্রুতগতিতে যাওয়ার প্রবণতা, সব মিলেই এই অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রির বিষয়ে বিধিনিষেধ নিয়ে আসা, মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হেলমেট পরিধান করছে কিনা সেটা নিশ্চিত করা, এবং যে কোনো অবস্থাতেই যেন বিশৃঙ্খল আচরণ করছে কিনা সেটা যেন আইনের নজরদারির মাধ্যমে চেক করা হলে মোটরসাইকেল দুর্ঘটনা অনেক কমানো সম্ভব হবে। বিপণনকারী কোম্পানিগুলোর হিসেব মতে দেশে বছরে প্রায় 5 লাখ নতুন মোটরসাইকেল বিক্রি হচ্ছে। এক্ষেত্রেও নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ৭১ টিভির ভিডিও এডিটরকে বাস চাপায় হত্যা মামলায় বাসের হেলপার মাসুম হাওলাদারকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে নলছিটি উপজেলার দক্ষিণ ডেবরা গ্রাম থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ জানুয়ারি ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর অফিস থেকে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। নর্দা বাসস্ট্যান্ড এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে। নিউজ আওয়ারে এর পর্যায়ে নিচ্ছি বাজিস্টের বিরতি, এরপর আরো যা থাকছে। আশুলিয়ায় বেড়েছে খুন, ছিনতাই, শঙ্কিত রিকশা চালকরা। কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় জেলায় যাচ্ছে করোনা ভ্যাকসিন, দেয়া শুরু 7 ফেব্রুয়ারি। ভাসান চড়ে গেল আরও প্রায় 2000 রোহিঙ্গা। তৃতীয় ধাপে কাল 63 পৌরসভায় ভোট। এবং বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। আবারও দুর্ঘটনা প্রসঙ্গ। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জামালদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অপর একজন। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভোর 4:30টার দিকে জামালদ্বীপ বাস স্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমান থাকা 3 যাত্রীকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় একজন। নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার ইসমাইল হোসেন ও আবুল কালাম মোল্লা। আহত ব্যক্তির নাম বেলাল, সে নারায়ণগঞ্জের 2500 উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী বলে জানা গেছে। হোটেলের মালামাল কিনতে ঢাকার যাত্রাবাহী আড়তে যাচ্ছিলেন তারা। ছিচকে চোর থেকে ভয়ঙ্কর খুনির দল। চালককে খুন করে রিকশা ছিনতাই করে তারা। 9 দিনের ব্যবধানে খুন হয়েছে 2 জন। তাদের হামলায় কারো মৃত্যু, কেউ হয়েছেন পঙ্গু। সাভার থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। মাত্র 9 দিনের ব্যবধানে 2 চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই। আঘাতে মানসিক ভারসাম্য হারিয়েছেন অন্তত 3 রিকশা চালক। সাভারের আশুলিয়ায় এমনই বেপরোয়া এক ভয়ঙ্কর খুনির দল। তারা পেছন থেকে চালকের মাথায় রড বা ভারী জিনিস দিয়ে আঘাত করে। কেউ ঘটনাস্থলেই প্রাণ হারান, কেউ জ্ঞান হারিয়ে পড়ে থাকেন। এই খুনি চক্রের 6 জনকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 3 মাস আগে লিটন, তারেক, আসিফ, ফেরদৌস, মোর্শেদ, শহীদুল ও সাখওয়াত এই 7 জন মিলে গড়ে তোলে চোর চক্র। কিছুদিন পরে 2 ভাগে ভাগ হয়ে লিটন, মোর্শেদ, আসিফ এই 3 জন কিলিং মিশনে অংশ নেয়। অন্যরা শুরু করে রিকশা ছিনতাই ও বিক্রি। গত 14 জানুয়ারি আশুলিয়ার কাইসাবাড়িতে এরা মোফাজ্জল হোসেনকে খুন করে কেড়ে নেয় তার রিকশা। মোফাজ্জল হত্যার 9 দিনের মাথায় 22 জানুয়ারিতে
একই কায়দায় আশুলিয়ার গাজীরচট এলাকায় চালক শাহিন উদ্দিনকে হত্যা করে তার রিকশা নিয়ে যায় এই চক্র। প্রধান উপার্জনকারীদের হারিয়ে দিশেহারা তাদের পরিবার। এখন দুইটা ছেলে সব ছোট ছোট মাদ্রাসায় লেখাপড়া করে, তারা খুব অনেক কষ্টে জীবনযাপন করতেছে। গত 30 ডিসেম্বর এই চক্রের হামলায় রিকশা হারিয়ে চালক রিপন বেঁচে ফিরলেও এখনো মানসিক ভারসাম্যহীন তিনি। এলাকাবাসী রয়েছেন চরম আতঙ্কে। তার এক সাইডটা শুনতে পারে না, কথা আবল তাবল, কাজ করে খাবো তো দূরস্থান। আগে দোকান বন্ধ করতাম 10টার দিকে, এখন মনে করেন 8টার দিকে দোকান বন্ধ করে ফেলাই। এদেশে বাসা বাড়া যে থাকবো সবাই ভয় পায়। এমন অপরাধী এবং সন্দেহভাজনদের তথ্য দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। এই ধরনের তথ্য কারো কাছে থাকলে সেজন্য আমাদেরকে দ্রুত জানায়, এবং আমরা আরেকটা বিষয় বলতে চাই, কেউ যেন চোরাই গাড়ি কেনা বেচা না করে। কোনো গাড়ি। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারগুলোতে কমছে সবজির দাম, তবে দামে চড়া চাল, তেলের বাজার। শীত নেমেছে অনেক দিন, তার সাথে শীতের সবজি এসে বাজার সহনীয় করেছে, সেটাও অনেক দিন হলো। তবে পাইকারি ও খুচরা বাজারে দামের অস্বাভাবিক ব্যবধান এখনো ক্রেতাদের অসন্তুষ্টির কারণ। কারণ বাজার বাগুন 10 টাকা কেজি পাইকারি, সিম 10 টাকা কেজি পাইকারি, কপি 8 টাকা পিস পাইকারি। রাজধানীর হাতিরপুল ও নিউ মার্কেট বাজারে কোনো কোনো সবজির দাম কারওয়ান বাজারের পাইকারি দামের দ্বিগুণ। বেগুন খুচরা 40 টাকা কেজি, এটাও 40 টাকা, এটাও 40 টাকা খুচরা। সিম এটা 40 টাকা, এটা 30 টাকা। দামের এই বিরাট ব্যবধান কমাতে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি করছেন ক্রেতারা। সরকারের উচিত বাজারটা যাতে ভালোভাবে মনিটরিং করা হয়। তবে চাল ও ভোজ্য তেলের দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। গত এক মাসের তুলনায় 1 কেজি চালে 8 টাকা 10 টাকা বাড়ছে, আর গত 15-20 দিনের তুলনায় 1 লিটার তেলে 20 টাকা করে বাড়ছে। আমরা বিক্রেতা হিসাবে বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি, এছাড়া আমাদের আর কিছু করার নেই। সাধারণ মানুষের কথা বিবেচনা করে জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটা নিয়ে অবশ্যই সরকারের চিন্তা করা উচিত আমি মনে করি। কিছুদিন আগে হঠাৎ বেড়ে যাওয়া কাঁচামরিচ, আলু ও পেঁয়াজের দাম এখন অনেকটাই সহনীয়। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। মাঘের শীতেই যেন বসন্ত এসেছে পাবনায়। বিস্তীর্ণ মাঠ ছেয়ে গেছে সূর্যমুখী ফুলের হলুদে। এ ফুল থেকে মেলে উচ্চ মূল্যের তেলবীজ। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি দর্শনার্থীদের আগ্রহের কারণে পর্যটন সম্ভাবনাও দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। পাখির চোখে দেখা এই চোখ জুড়ানো হলুদ সূর্যমুখীর সাম্রাজ্য পাবনার টেবুনিয়া বীজ উৎপাদন খামারে। রোদের একটু ছোঁয়া পেলেই হেসে ওঠে বাগানের হাজারো সূর্যমুখীর দল। মধুর খোঁজে আসা মৌমাছিরাও যেন সে ফুলের সাথে খুনসুটিতে মাতে। করোনায় ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে এই নান্দনিক সৌন্দর্যের কাছে ছুটে আসেন কাছের মানুষ। সপরিবারে আসেন দূর দূরান্তের মানুষেরাও। উৎফুল্ল বসন্তের আমেজ যেন তরুণীদের বাসন্তী সাজে। করোনার মধ্যে আসলে বাসায় বসে থাকতে থাকতে সবাই বোর হয়ে যাচ্ছিলাম, তো এখানকার খোঁজ পেয়েছি, চলে এসেছি। জায়গাটা অসম্ভব সুন্দর। কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় সেটা আসলে আমরা নিজেরাও জানি না, তাই বসন্তের আমেজ কেন না এখনই নেওয়া যাক। বহিরাগত যারা আসছে তাদেরকে এটা ঠেকানো উচিত, এতে ফসলের হানি হচ্ছে, এবং এই সূর্যমুখী যে চাষটা আরো ব্যাপক করা উচিত। প্রকৃতিপ্রেমী আনন্দপ্রিয় দর্শনার্থীদের প্রতি চাষিদের কেবল অনুরোধ, গাছ নষ্ট করবেন না। আপনারা আসেন, আস্তে আস্তে যান, আস্তে আস্তেই করেন। আমরা বীজটা একটু তৈরি করবো, তাহলে সারা বাংলাদেশ আগামীবার ছায়া দেবো, তাহলে মনে করেন আপনার এত লোক আমদানি হবে না। চাষিদের মাঝে সরবরাহের জন্য চলতি মৌসুমে টেবুনিয়ায় 9 একর জমিতে সূর্যমুখী চাষ করেছে বিএডিসি।
বীজ উৎপাদনে সফলতা আসায় ফসলটিতে দারুণ সম্ভাবনা দেখছেন কৃষি বিশেষজ্ঞরা। পাশাপাশি ভ্রমণ পিপাসুদের আগ্রহ জানাচ্ছে পর্যটন সম্ভাবনার কথাও। টিকিট সিস্টেম করে দিবে, অনেক লোক যাবে টিকিট কেটে, 10 টাকা 20 টাকা যদি টিকিট করে দেয়, অনেক লোক সেখানে যে বিনোদনের সুযোগ পাবে। আমি এটা পর্যটন হিসেবে চাষিরা এটাকে নিতে পারি। প্রতিমন সূর্যমুখী বীজ থেকে আয় আসতে পারে 2 থেকে 2,500 টাকা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। নিউজ আওয়ারের এই পর্ব শেষ করব সুখবর শুনিয়ে। 170 বছর পর পুনর্জাগরণ, বিস্ময় করে বটে। সেই কাঙ্ক্ষিত কাণ্ডটি ঘটতে চলেছে, ফিরে আসছে ঢাকাই মসলিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একদল গবেষকের 6 বছর চেষ্টার পর পুনর্জন্ম হয়েছে ঐতিহ্যবাহী মসলিন কাপড়ের। মিলেছে জিআই সনদ। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। কেউ তাকে বলতেন ভোরের কুয়াশা, কেউ কেউ তুলনা করেছিলেন মাকড়সার জালের সঙ্গে। কার্পাস তুলো থেকে তৈরি বাংলার মসলিন এতই সূক্ষ্ম মিহি ছিল যে মনে হতো বোনা বাতাস। একটি আংটির ভিতর দিয়েও দিব্যি গলে যায় মসলিন কাপড়। গোটা একটা শাড়ি ভাঁজ করে রাখা যায় দিয়াশলাইয়ের বাক্সে। মোগল রাজমহল থেকে ব্রিটিশ রাজপরিবার বড়ই আদর কদর ছিল ঢাকাই মসলিনের। তবে কেন হারিয়ে গেল সে অমূল্য ধন? সে প্রশ্নের উত্তরেও রয়েছে মিথ। ব্রিটিশ বেনিয়ারা কেটে দিয়েছিলেন মসলিন শিল্পীদের আঙুল। কেটে দেওয়ার পরই নাকি ঢাকায় মসলিন তৈরি বন্ধ হয়ে যায়। যা রটে তার হয়তো কিছু সত্য, কিছু গল্প, কিন্তু আনন্দময় বাস্তবতা হচ্ছে বাংলার মসলিন ফিরেছে নিজ ঘরে। শোনা যাক শুরু গল্পটা। হাতে কোনো মসলিন কাপড়ের নমুনা নেই, নেই ফুটি কার্পাসের কোনো চিহ্ন। তবুও 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মসলিন কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে মাঠে নেমে পড়েন একদল গবেষক। দীর্ঘ 6 বছরের চেষ্টায় সফল হন তারা। 170 বছর পর এই বাংলায় আবার বুনন হয় ঢাকায় মসলিন শাড়ির। প্রকল্পের উদ্দেশ্যই ছিল যে এই প্রকল্পের মাধ্যমে যে তুলার জাত থেকে কাপড়টা তৈরি হতো সেটা খুঁজে বার করা, সূক্ষ্ম সুতাটা কীভাবে বানানো হতো সেটা কীভাবে বানানো হতো সেটা টেকনোলজি পুনরুদ্ধার করা এবং সেই সুতা থেকে কাপড় বানানোটা। প্রথম চ্যালেঞ্জ ফুটি কার্পাস খুঁজে বের করা। দীর্ঘ প্রক্রিয়া। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা 38 ধরনের তুলার মধ্যে থেকে মেলে সেই ফুটি কার্পাস, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে চাষ হচ্ছে। যে বাংলাদেশের তুলা যেটা বাংলাদেশেই ছিল, সেই তুলা থেকে বাংলাদেশের কারিগররা কাপড়টা বানিয়েছে, মানে 100% এটা আমাদের। এরপর প্রধান চ্যালেঞ্জ কিভাবে বোনা হতো মসলিন, সে পদ্ধতি উদ্ধার। কষ্টকর প্রক্রিয়া। অবশেষে সৃষ্টি করা গেল 6টি ঢাকাই মসলিন শাড়ি, যার একটি উপহার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এক একটি মসলিন শাড়ি তৈরিতে খরচ হয়েছে 3,60,000 টাকা। জিআই সত্ত্বও পেয়েছে বাংলাদেশ। অলরেডি কিন্তু প্রাইভেট সেক্টরের যারা অ্যাপারেল বিজনেস করে অনেকে আমার সাথে কথা বলেছেন। আমি বলেছি এটা বাংলাদেশ তাঁত বোর্ড অথবা বস্ত্র পাট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে। ফিরে এসেছে আমাদের মসলিন, আমাদের মসলিন এখন আমাদের। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। নিউজ আওয়ারের এই পর্যায়ে আবারও সময় হলো বাজে স্টিল বিরতি নেওয়ার, এরপর আরও জানিয়ে ফিরব। আবারও উত্তপ্ত ভারতের চলমান কৃষক আন্দোলন। ইংল্যান্ড সিরিজের আগে করোনা নেগেটিভ ভারতীয় ক্রিকেটাররা। স্বাগত নিউজ আওয়ারে। এবারে দেশের বাইরের খবর।
আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারতের চলমান কৃষক আন্দোলন। সিংহু সীমানায় কৃষকদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে কৃষকদের আন্দোলন স্থল থেকে তুলে দেওয়ার দাবিতে সিংহু সীমানায় ঢুকে তাণ্ডব চালিয়েছেন 200-রও বেশি মানুষ। প্রাথমিকভাবে পোস্টার, ব্যানার নিয়ে হাজির হয় তারা। তবে পরে তারা কৃষকদের ওপর পাথর ছোড়া সহ একাধিক তাঁবু ভেঙে দিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনরত কৃষকরা। হাতাহাতির সময় তলোয়ারের আঘাতে আহত হয়েছেন পুলিশ কর্মী। পুলিশের পাহারা এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার মধ্যে এত লোক কিভাবে আন্দোলনস্থলে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। সাদা পোশাকধারী পুলিশ সদস্যরাই ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। তবে পুলিশের দাবি, দুদিক থেকেই পাথর ছোড়া শুরু হয়, তাতে পরিস্থিতি আরও জটিল হয়। শান্তি রক্ষায় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কৃষক নেতা রাকেশ টিকায়েতের আহ্বানে শুক্রবার দুপুর 3টায় মুজাফফরনগরে কিষাণ মহাপঞ্চায়েত শুরু হয়। অন্যদিকে কৃষকদের সমর্থনে নতুন করে আন্দোলনে নামতে চলেছেন অন্না হাজারে। শনিবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তিনি। তাইওয়ানের স্বাধীনতার প্রত্যাশার যুদ্ধ ডেকে আনবে বলে সতর্ক করেছে চীন। গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে চীন বলছে, যারা তাইওয়ানের স্বাধীনতা চাইছে তারা আগুন নিয়ে খেলছে। তাইওয়ান ভূখণ্ডের কাছাকাছি যুদ্ধবিমান পাঠানো সহ সামরিক তৎপরতা বৃদ্ধির কয়েকদিন পর চীন এই হুঁশিয়ারি দিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টার মধ্যেই এলো চীনের এমন হুমকি। এদিকে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে আবারও সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ মনে করে চীন। অন্যদিকে নিজেদের সার্বভৌম বলে দাবি করে তাইওয়ান। খেলার খবর। নির্বাচকের দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাককে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রশংসা করেছেন তার ক্রিকেট মস্তিষ্কেরও। সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বন্ধুত্বের সম্পর্ক এমনই মধুর। জীবনের কঠিন সময়ে বন্ধুরাই হাত বাড়িয়ে সাহস যোগায়, কঠিন পথকে সহজ করে তোলে। বাধা বিপত্তি কাটিয়ে ভালো সময়েও বন্ধুরাই পাশে থাকে। বন্ধুর খুশিতে হয়তো নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। সে কারণে 22 গজে দীর্ঘদিনের বন্ধু আব্দুর রাজ্জাকের নির্বাচকের দায়িত্বে দেখে খুশি মাশরাফিও। শুভেচ্ছা জানাতে দেরি হতে আক্ষেপ নড়াইল এক্সপ্রেসের। সেখানেই বন্ধু রাজ্জাকের উত্তর, আমাদের মধ্যে দেরি বলে কিছু নেই। অধিনায়কত্বের ইতি ঘটেছে কবেই। সবুজ গালিচা মিস করা মাশরাফিও বাংলাদেশ উইন্ডিজ ম্যাচ দর্শক হয়ে দেখছেন টিভিতে। তবে নিজের কঠিন সময়ে বন্ধুকে ঠিকই মনে রেখেছেন তিনি। সাবেক নির্বাচক ফারুক আহমেদও রাজ্জাককে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কিছু কৌশলও অবলম্বনের কথা বলেছেন। শুধুমাত্র গদ বাঁধা 5টা ওপেনিং ব্যাটসম্যানকে পিক করে তার মধ্যে থেকে দুইজন ওপেনার, একজন 3 নম্বর, একজন 5 নম্বর, 7 নম্বরে খেলি, এরকম না হয়ে স্পেশালাইজ পজিশনগুলোতে আমরা স্পেশালাইজ লোক দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। এই জন্য কিন্তু কষ্ট করতে হবে, কোনো জিনিসই কিন্তু এমনি হয় না। মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমনের পর তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়া রাজ্জাক কাজ করতে চান সততার সঙ্গেই। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সিলেক্টর হিসেবে সিলেক্ট করার জন্য। আর সিলেক্টর হিসেবে কাজ যদি বলা হয় তাহলে আসলে আমি এখানে একদমই নতুন, তো আমার চেষ্টা থাকবে যে টিম যে কাজ করলে উপকৃত হবে আমি সেইগুলো প্রপারভাবে করার চেষ্টা করবো আর কি। আগামী নিউজিল্যান্ড সিরিজ থেকেই দল গঠনের জন্য রাজ্জাকের ভূমিকাও থাকবে, সেটি বলার অপেক্ষা রাখে না। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। সারা দেশে 2005-এ এসএসসি আর 2007 সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে শুরু হলো অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট। দেশব্যাপী 2005 এসএসসিতে পরীক্ষা দেওয়া, 2007 এইচএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা 4টি গ্রুপে মোট 16টি দলে ভাগ হয়ে 6 সপ্তাহ ব্যাপী চলবে এই প্রীতি টুর্নামেন্ট। সকালে ঢাকার পুলিশ লাইন্স মাঠে শুরু হয় সি গ্রুপে 6টি ম্যাচ। রাউন্ড রবিন লিগে ফরম্যাটে এদিন এ গ্রুপ থেকে ব্লু স্কাই ওয়াকার আর 05 ওয়ারিয়র শেষ 16তে উঠেছে। দেশের প্রতিটি জেলা থেকে অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তন শিক্ষার্থীরা। এই আয়োজনে মিডিয়া পার্টনার এটিএন নিউজ।
মুজিব বর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে টেবিল টেনিস টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে একক প্রতিযোগিতায় ঠাকুরগাঁও স্পোর্টিং ক্লাবের মনন 2 সেটে স্টার ক্লাবের মিথিলাকে হারিয়েছে। স্টার ক্লাবের আয়োজনে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগারে টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম। এ সময় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি মাসুদুর রহমান বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের এককে 28 জন এবং দ্বৈতে 16টি দল অংশ নিচ্ছে। ইংল্যান্ড সিরিজের আগে প্রথম ধাপের করোনা টেস্টে ভারতের সকল ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ এসেছে। এরই মধ্যে একবার PCR টেস্ট হয়েছে এবং অনুশীলনের আগে আরও 2টি করা হবে। এখন খেলোয়াড়রা সবাই জৈব সুরক্ষা মেনে হোটেল রুমে থাকবেন। দুজন স্ট্রেংথ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ নিক ওয়েব ও সোহাম দেশাইয়ের তত্ত্বাবধানে খেলোয়াড়রা তাদের রুমে কিছু শারীরিক পরিশ্রম করতে পারবেন। একই সঙ্গে BCCI খেলোয়াড়দের জন্য খুশির খবর দিয়েছে। একাকিত্ব দূর করতে পরিবারকে নিয়ে খেলোয়াড়দের থাকার অনুমোদন দিয়েছে বোর্ড। সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে, ওপেনার রোহিত শর্মা, উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এরই মধ্যে তাদের পরিবারকে নিয়ে দলে যোগ দিয়েছেন। 2 ফেব্রুয়ারি অনুশীলন শুরু করবে টিম ইন্ডিয়া, আর 4 ম্যাচের সিরিজ শুরু হবে 5 ফেব্রুয়ারি। গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে উইন্ডিজের বিপক্ষে 233 রানে পিছিয়ে BCB একাদশ। দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে 24 রান। চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা সফরকারী ক্যারিবীয়রা গুটিয়ে যায় 257 রানে। লেগ স্পিনার রিশাদ হোসেন 75 রানে নেন 5টি উইকেট। এছাড়াও পেসার সৈয়দ খালেদ আহমেদ 46 রান খরচায় লাভ করেন 3 উইকেট। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ 85 রান করেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। কাইল মায়ার্সের ব্যাট থেকে আসে 40 রান। জবাব দিতে নেমে ভালোভাবেই দিন শেষ করেছে BCB একাদশ। সাইফ হাসান 15 এবং সাদমান ইসলাম 3 রানে অপরাজিত রয়েছেন। এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী 3 ফেব্রুয়ারি। দর্শক, শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল HSC ও সমমানের ফল প্রকাশ, ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় জেলায় যাচ্ছে করোনা ভ্যাকসিন, দেওয়া শুরু 7 ফেব্রুয়ারি। ভাসানচরে গেল আরও প্রায় 2000 রোহিঙ্গা। তৃতীয় ধাপে কাল 63 পৌরসভায় ভোট। বাড়ছে মোটর সাইকেল দুর্ঘটনা। আশুলিয়ায় বেড়েছে খুন, ছিনতাই, শঙ্কিত রিকশা চালকরা। আবার উত্তপ্ত ভারতের চলমান কৃষক আন্দোলন। এবং ইংল্যান্ড সিরিজের আগে করোনা নেগেটিভ ভারতীয় ক্রিকেটাররা। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।